আজকের বুদ্ধদেব বাবুকে টেনে নিয়ে এসে আজকের এই কথাটা বলা হচ্ছে, আসলে এটা মিথ্যে কথা বলছেন না, উনি মিথ্যে কথা বলছেন। বুদ্ধদেব বাবু এইরকম কথা কখনো বলতে পারেন না। তাহলে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ যে নানা ভাষাভাষীর নানা মতামতের লোক থাকে, তাদের অধিকার আছে, সেই অধিকার ওরা কেড়ে নিতে চাইছে। চক্রান্ত হচ্ছে, গভীর ষড়যন্ত্র হচ্ছে। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ নেই, এটা আমরা অনেক আগে থেকেই বলছিলাম। আসলে তৃণমূলকে ছেড়ে বিজেপি থাকতে পারে না, বিজেপিকে ছেড়ে তৃণমূল থাকতে পারে না, এরা দুজন পরস্পর পরিপূরক। বলে মানুষ এখন বুঝতে পারছে যে বামেরা যা বলছিল সেটাই ঠিক, সেই চোরেদেরকে নিয়ে তারা ঘর সংসার করছে আর সেই চোরেদেরকে তারা শেল্টার দিচ্ছে। সুতরাং মানুষ যত তাড়াতাড়ি বিজেপিকে চিনতে পারবে, তত মানুষ আস্তে আস্তে করে লাল ঝান্ডার দিকে আসবে, এবং লাল ঝান্ডায় আসা শুরু হয়েছে। তৃণমূলের 3জন প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তাদেরকে দেখা গেল তারা দল ত্যাগ করে বিজেপিতে গেলেন এবং বিজেপির থেকে তাদেরকে রাজ্যসভার প্রার্থী বানানো হলো। এই যে শ্রমিক ভট্টাচার্য একসময় বলেছিলেন যে তৃণমূল থেকে আসা নেতা নেত্রীদের বিজেপিতে নেওয়া হবে না, কিন্তু এখন আমরা যে পুরো উল্টো ঘটনাটা দেখতে পাচ্ছি, এই বিষয়ে কি বলবেন? আসলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ নেই, এটা আমরা অনেক আগে থেকেই বলছিলাম। নির্বাচনের পরে আপনারা সেটাকে কিছুটা মিলিয়ে নিতে পারছেন। আসলে তৃণমূলকে ছেড়ে বিজেপি থাকতে পারে না, বিজেপিকে ছেড়ে তৃণমূল থাকতে পারে না, এরা দুজন পরস্পর পরিপূরক। ফলে এই যে বলল কথাটা যে তৃণমূলকে নেওয়া হবে না, এটা যেহেতু তার এতগুলো জনগণ আছে, নির্বাচনের সময় তারা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, আর এখনই যদি বলে দেয় যে তৃণমূলকে নেওয়া হবে না, তাহলে তো সবার মন খারাপ হয়ে যাবে। সুতরাং যার জন্য ওরা বলল যে না, কয়েকদিন পরে বলল যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তাহলে ভালো তৃণমূলকে নেবে, খারাপ তৃণমূলের জন্য অপেক্ষা করবে, এটাকেও নেবে। এটা বলতে আবার ভালো খারাপ কী হলো, তৃণমূলের ভালো খারাপ কী হলো, তাহলে ভালোদেরকে নিল। ভালোরা কারা? যারা এমপি, এমএলএ, এদেরকে নিল। কেন? যাতে তৃণমূলটা একেবারে শেষ হয়ে যায়। কেন? তৃণমূলকে নিয়ে এসেছিল এই রাজ্যে বিজেপির স্বার্থ পূরণের জন্য। ফলে বিজেপির আতুরঘর ছিল তৃণমূল। আজকে তৃণমূলকে দিয়ে এই রাজ্যে তৃণমূল 15 বছর রাজত্ব করেছে, সেই সময়কালের মধ্যে বিজেপি গোটা রাজ্যে তার প্রাধান্য বিস্তার করেছে, সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছে, ধীরে ধীরে তার দিকে লোকজন নিয়ে গেছে। মানে তাদের স্বার্থ পূরণ হয়ে গেছে, তারা এবার ক্ষমতায় এসেছে, আর তো তৃণমূলের দরকার নেই। কারণ তৃণমূল থাকলে তৃণমূলকে আর লোক ভোট দেবে না, তৃণমূল চোরের পার্টি, দুর্নীতিগ্রস্ত, সুতরাং ওটাকে অ্যাবলিশ করে দিতে হবে। তাই তৃণমূলকে প্রথম দিকে ভালোদেরকে নিল আর খারাপদেরকে রেখেছে অপেক্ষার জন্য। যারা এমপি হয়েছে, যারা রাজ্যসভার ভোটে এবার দাঁড়াবে, এরা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের এমপিরা কেউ সাধু এরকম নয়, সে বিজেপিরও আছে, কিন্তু তবুও তাদেরকে রাজ্যসভার ভোটে দাঁড় করাচ্ছে, তাদেরকে জেতায়, ভোটে দাঁড় করাচ্ছে, তারাই রাজ্যসভার এমপি হবে। তাহলে এই যে রাজ্যসভায় তাদেরকে নিয়ে যাচ্ছে, ওখান থেকে বের করতে না করতেই, তার মানে মানুষকে একেবারে মানে কতদিন ধরে এইভাবে আড়ালে রাখবে, মানুষ কি দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না? বলে মানুষ এখন বুঝতে পারছে যে বামেরা যা বলছিল সেটাই ঠিক, সেই চোরেদেরকে নিয়ে তারা ঘর সংসার করছে, চোরেদেরকে আবার রাজ্যসভায় পাঠাচ্ছে, আর সেই চোরেদেরকে তারা শেল্টার দিচ্ছে। এই চোরেরা দেখা যাবে ওরা বাইরে থাকলে ওরা জেলে থাকতো, ওরা আজকে তাদেরকে তারা ঘরের ভিতরে নিয়ে নিল। এদের জন্য আর বিচার হবে না, এদের জন্য কোনো মামলা হবে না, এরা একেবারে ধোয়া তুলসী পাতা। এইটা হচ্ছে বিজেপি, তার আসল ক্যারেক্টার, চরিত্র ফুটে উঠছে এখন এই রাজ্যে। সেদিনকে তো শুনেছেন আপনি, দিলীপ ঘোষ বলেছে যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি, তিনি তো এসেছেন তৃণমূল থেকে, তা আমরা কাকে নেব আর কাকে নেব না সেটা আমরা ঠিক করব। এটা দিয়ে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, যত দিন যাবে তত পরিষ্কার হবে। সেই জন্যে শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে দেখবেন মানে কিং কর্তব্য বিরূপ কদিন আগে বলে ফেলেছে, আবার বলছে যে না, মানে ভালোদেরকে নেওয়া হবে। এইটা হচ্ছে মানে বিজেপির আসল চরিত্র, মানুষ এখন বুঝতে পারছে। সুতরাং মানুষ যত তাড়াতাড়ি বিজেপিকে চিনতে পারবে, তত মানুষ আস্তে আস্তে করে লাল ঝান্ডার দিকে আসবে, এবং লাল ঝান্ডায় আসা শুরু হয়েছে। দাদা, এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো শ্রমিক ভট্টাচার্য আরেকটাও কথা বলেছেন। তিনি বলছেন যে এই যে খারিজি মাদ্রাসাগুলো রয়েছে, এই খারিজি মাদ্রাসাগুলো হলো মৌলবাদীদের ত্রাসের আঁতুড়ঘর। তিনি এটাও বলেছেন, এই কথাটা নাকি বুদ্ধদেব ভট্টাচার্যও বলেছিলেন, কিন্তু তার দল এই কথাটা মানেননি, তার ফলে রাজ্যের আজকে এই অবস্থা। কি বলবেন? আমাদের প্রাক্তন মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কী বলেছিলেন সেটা পার্টি জানে না, আমরা জানি না, শ্রমিক ভট্টাচার্য জানে। এই যে খারিজি মাদ্রাসাগুলো আমাদের রাজ্যে ছিল, এই মাদ্রাসাগুলো একেবারে তৎকালীন যুগের ছিল। এই মাদ্রাসাগুলোতে যারা পড়তো তাদের কোনো ভবিষ্যৎ ছিল না। বামেরা আসার পরে এই সমস্ত মাদ্রাসাগুলোকে আধুনিক করা হলো, সেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা করা হলো। এই মাদ্রাসা থেকেই যারা পড়াশুনো করেছে, তারাই এসএসসি পরীক্ষায় সাধারণের সঙ্গে পরীক্ষা দিয়ে তারা যোগ্যতা অর্জন করেছে, তারা চাকরি পেয়েছে। এই আধুনিক করার ফলে অসংখ্য মুসলিমদের মধ্যে পঠন পাঠনের হার বেড়েছে,
এটা ভুলে গেলে চলবে না। এই খারিজি মাদ্রাসাগুলোকে আজকে যেভাবে দেখে দেওয়া হচ্ছে, ওখানে সমস্ত সব মানে মৌলবাদীদের অবস্থান, হ্যাঁ, ওখানে দুর্নীতিবাজদের অবস্থান, এইরকম দেখে দিলে তো হবে না। এই মাদ্রাসা থেকেই বড় হয়েছে ছেলেমেয়েরা, তারা সাধারণের সঙ্গে যোগ্যতায় মানে কম্পিটিশনে যোগ্যতা অর্জন করেছে। এটা আমাদের রাজ্যের সম্পদ নয়। এই মাদ্রাসাগুলোতে ছেলেমেয়েরা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এসএসসি পরীক্ষায় তাদের মানে র্যাঙ্কের মধ্যে এসেছে, এগুলো আমাদের অ্যাসেট নয়। ওরা এখন দেখছে যে এই খারিজি মাদ্রাসাগুলোতে যখন মুসলমান ছেলেমেয়েরা পড়াশুনো করে যখন সাধারণের সঙ্গে প্রতিযোগিতায় আসছে, তাহলে এই প্রতিযোগিতা থেকে ওদেরকে হটাতে হবে, তাহলে এই খারিজি মাদ্রাসা তুলে দিতে হবে। ওরা তুলে দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। আসলে এই একটার পর একটা শুধু খারিজি মাদ্রাসা তুলে দেবে কেন? আপনারা তাকিয়ে দেখুন, এই রাজ্যে 8,000-এর বেশি প্রাইমারি স্কুল বন্ধ, তারপরে আবার 3,000 বন্ধের পথে। তার মানে এইগুলো কারা? গ্রামের ছেলেমেয়েরা। তাহলে এই গ্রাম বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে? ওদের এই ভাবনা নেই। ঠিক তেমনি মাদ্রাসায় যারা পড়াশুনো করে, যারা মাদ্রাসার গণ্ডি পেরিয়ে বেরোতে পারেনি এখনও পর্যন্ত, গাঁয়ের বধূরা ওই মাদ্রাসায় পড়ে, যারা সাধারণ বিদ্যালয়ে যেতে পারে না, তারা নিরক্ষর থাকবে, তারা লেখাপড়া শিখবে না। তাদের জন্যই তো বামেরা ভেবেছিল, তাদের জন্যই বুদ্ধদেব ভট্টাচার্যরা ভেবেছিল। আজকে বুদ্ধদেব বাবুকে টেনে নিয়ে এসে আজকের এই কথাটা বলা হচ্ছে, আসলে মিথ্যে কথা বলছেন না, উনি মিথ্যে কথা বলছেন। বুদ্ধদেব বাবু এইরকম কথা কখনো বলতে পারেন না, কারণ বুদ্ধদেব বাবুরাই এই মাদ্রাসাগুলোকে আধুনিক করার পক্ষে ছিলেন এবং আধুনিক হয়েছিল। আধুনিক হওয়ার পর আমাদের রাজ্যে মুসলিম ঘরের ছেলেমেয়েদের পড়াশুনো বেড়েছে, সেই জন্য আজকে ওটাকে ওরা এইভাবে বলার চেষ্টা করছে। দাদা, এয়ারপোর্টের সামনে যে বাগড়া মসজিদ ছিল তার নামাজ পড়া বন্ধ করে দেওয়া হলো, এটা আমরা দেখলাম। এখন রিপোর্টসেও অনেক জায়গায় বলা হচ্ছে যে সেইটা নাকি তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, কি বলবেন? ওরা আসলে হিন্দুত্ব করতে চাইছে। আপনি শুধু ওই মসজিদ না, আপনি দেখবেন এরা জেতার পর অনেক মসজিদগুলোতে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, মাইক বন্ধ, কিন্তু মাইক বন্ধ করে ওখানে ডিজে বাজানো হয়েছে, নাচ গান হয়েছে, পিকনিক হয়েছে। এইটা হচ্ছে ওদের ভাবনা। তাহলে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ যে নানা ভাষাভাষীর নানা মতামতের লোক থাকে, তাদের অধিকার আছে, সেই অধিকার ওরা কেড়ে নিতে চাইছে। ওদের মুসলমানরা ভোট দেয়নি, ওরা তো বলে মুসলমানরা আমাদের ভোট দেয়নি। তাহলে ওরা হিন্দুত্ব করার জন্য কৌশল করে মাদ্রাসা তুলে দিতে চাইছে, অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছে অন্য কারণে। আসলে ওরা করবে না, ওটাকে তুলে দিতে চাইছে। চক্রান্ত হচ্ছে, গভীর ষড়যন্ত্র হচ্ছে। ওরা এভাবেই একটার পর একটা মুসলিমদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোর উপরে তারা আক্রমণ নামাচ্ছে। যত দিন যাবে তত তারা এই আক্রমণ তাদের বাড়বে। তারা তো এই রাজ্যেও হিন্দুত্ব করতে চায়, যার জন্য দেখলেন না ভোটের সময় বলেছিল তো যে মুসলমানদের নাম বাদ যাবে না এসআইআর থেকে, এই মুসলমানদের নাম সব বাদ যাবে, হিন্দুদের নাম বাদ যাবে না, এইটা বলেছিল ভোটের সময়। কারণ মুসলমানরা বাংলাদেশ থেকে এসছে, ওদের এখানে থাকার অধিকার নেই, এই কথা ওরা বলতে চাইছে। আজকে কেবলমাত্র মুসলমানদের নাম বাদ গেছে, হিন্দুদের নাম বাদ যায়নি। এটা দেখলে বোঝা যায় আসলে হিন্দু মুসলমান নয়, খেটে খাওয়া শ্রমজীবী শ্রেণীর উপরে আক্রমণটা ঘনীভূত করছে ওরা। খেটে খাওয়া অংশের মানুষ যারা রুজির জন্য লড়াই করছে, তাদেরকে বিভাজন করার জন্য তারা এই কাজ করছে।